তখন আমার বয়স 22। আমাদের ফ্ল্যাট তৈরি হচ্ছে। কিছুদিন আমরা একটা বাড়িতে ভাড়া থাকতাম, এক বিধবা মহিলার বাড়ি। একা থাকতেন তিনি, আমাকে খুব ভালোবাসতেন আর বিশ্বাস করতেন। আমার ধারণা আমি দেখতে খুব একটা ভালো না, কিন্তু মেয়েরা বলে আমি নাকি হ্যান্ডসাম। জানি না তারা কি দেখে আমার ভিতর। আমি বাড়িওয়ালিকে মাসিমা ডাকতাম। একদিন আমাকে ডেকে বলল, অর্ণব, আমার এক বোন থাকে বর্ধমানে, অনেক দিন তার কাছে যাই না, আমাকে একটু নিয়ে যাবে বাবা? বললাম যাব মাসিমা। রওনা হলাম তাকে নিয়ে বর্ধমান। ট্রেন থেকে নেমে থামলাম শ্যামবাজারে, মাসিমার বোনের বাড়ি। মাসিমার বোনও বুধবা, তার 2 মেয়ে আছে। প্রিয়াঙ্কার বয়স 20 বছর আর অনন্যার 18 বছরের। মাসিমাকে পেয়ে সবাই খুব খুশি। তার বোন তো বকবক করেই চলেছে। প্রিয়াঙ্কা আর অনন্যাও কথা বলছে, কিন্তু আর চোখে আমাকে দেখছে। মাসিমা আলাপ করিয়ে দিল, এর নাম কিংসুক, ডাকনাম অর্ণব। শুনতে পেলাম অনন্যা বলছে, অর্ণব না রণব। প্রিয়াঙ্কা কথাটা শুনে মুচকি হেসে অনন্যাকে বলল, চেঙ্গিস খা। মুখে বলল, হায় অর্ণবদা, ভিতরে আসুন। এইভাবে প্রথম আলাপ শেষ হলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো। বাড়িটা দোতলা। মাসিমার আর্থ্রাইটিস, তাই নিচে থাকেন। 2 মেয়ে উপরের 2 ঘরে থাকে। আমাকে প্রিয়াঙ্কা তার ঘরটা ছেড়ে দিয়ে অনন্যার রুম শেয়ার করলো। মেয়েদের ঘরে একটা মেয়ে গন্ধও থাকে। আমি রুমে ঢুকে সেটা টের পেলাম। কেমন জানি অনুভূতি হলো। সিঙ্গেল বেড, রিডিং টেবিল, অ্যাটাচ বাথরুম, একটা আলনা, ওয়ার্ডরোব আর একটা বইয়ের আলমারি। আমি আমার সুটকেস খুলে টাওয়াল আর পায়জামা বের করে বাথরুমে যাব ফ্রেশ হতে। দেরি হয়ে গেছে বলে আগে লাঞ্চ করে নিয়েছি সবাই। এমন সময় প্রিয়াঙ্কা এসে বলল, আপনারা আসবেন আগে জানতাম না, তাই রুমটা ফাঁকা করতে পারিনি, একটু মানিয়ে নেবেন। বললাম, না না, আমার কোনো অসুবিধে হবে না। সন্ধেবেলা অনন্যা এসে বলল, চলুন অর্ণবদা, বেরিয়ে আসি। হাঁটতে হাঁটতে শতদ্বারের দিকে গেলাম 2 বোনের সঙ্গে। প্রিয়াঙ্কা বাম পাশে আর অনন্যা আমার ডান দিকে হাঁটছে। একটু পরে একটা ফাঁকা জায়গা এলো। জায়গাটা অন্ধকার, আবছা আলো রয়েছে। অন্ধকারের সুযোগে অনন্যা আমার ডান হাতটা ধরল। আমার অস্বস্তি বোধ হয় ও টের পেলেও তবুও হাত ছাড়ল না। প্রিয়াঙ্কা বলল, অর্ণবদার গার্লফ্রেন্ড কটা? বললাম, নেই। শুনে 2 বোনই হেসে উঠল, বলল, বিশ্বাস করি না। এই রকম কথা বলতে বলতে হেঁটে চলেছি। কিছুক্ষণ ঘুরে বাড়ি ফিরলাম। নিচে বসে সবাই চা খাচ্ছি। প্রিয়াঙ্কা বলল, আমি ফ্রেশ হয়ে আসি, বলে চলে গেল। আমরা গল্প করতে থাকলাম। প্রিয়াঙ্কা ফিরল প্রায় 1 ঘন্টা পর। হেসে বললাম, বাথরুমে ঘুমিয়ে পড়েছিলে নাকি? ও কিছু বলল না, শুধু হাসছে, কিন্তু ওর চোখ মুখ কেমন জানি লাল হয়ে আছে, খুব ফ্রেশও লাগছে না। আরও কিছুক্ষণ গল্প করার পর আমি উঠলাম রুমে গিয়ে ফ্রেশ হব বলে। রুমে ঢুকে একটা মেয়ে গন্ধ পেলাম। বুঝলাম ফ্রেশ হতে প্রিয়াঙ্কা এই ঘরেই এসেছিল। বাথরুমে ঢুকে বুঝলাম কথাটা সত্যি। সালোয়ার কামাইজ আর পাশে ছোট পোশাক ঝুলছে। খুব অবাক হলাম, এগুলো তো ধুয়ে রাখার কথা, আর না হলেও এখানে রাখবে কেন? নিজেকে সামলাতে পারলাম না। কাপড়গুলোতে পর্যবেক্ষণ করতে লাগলাম। দারুণ একটা সুগন্ধ আছে। হঠাৎ কে যেন দরজায় নক করলো। এবার কি আপনিও ঘুমিয়ে পড়লেন নাকি? অনন্যার গলা। বলল, দিদি ওর কাপড় ফেলে গেছে, আমাকে নিতে পাঠিয়েছে। বললাম, আসছি, দাঁড়াও। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে বাইরে এলাম, দেখি অনন্যা দাঁড়িয়ে আছে। বেরোতে বলল, কি করছিলেন এতক্ষণ? কাকে ভেবে আদর করছিলেন? কান গরম হয়ে গেল। বললাম, ধুর, কি যে বলো। ও কিছু না বলে কাপড়গুলো নিয়ে চলে গেল। এমন সময় প্রিয়াঙ্কার গলা পেলাম। বলল, অনন্যা, অর্ণবদাকে নিয়ে খেতে আয়, ডিনার রেডি। অনন্যা চমকে উঠে কাপড় ঠিক করে নিল। মুচকি হেসে বলল, ডাকাত? আমার শুকনো মুখ দেখে বলল, আছেন তো কিছুদিন, সব খাওয়াবো, এখন খেতে চলুন। আমি চোখে মুখে জল দিয়ে খেতে গেলাম নিচে। মাসিমার বোন বলল, কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? তোমার মেয়ের সমস্যায় মারা যাওয়ার পর 2 মেয়েকে নিয়ে থাকি, যত্ন আত্তি করতে পারি না, ডাল ভাত পেট ভরে খেও বাবা। মুখে বললাম, না না মাসিমা, কি বলছেন এসব? আপনি এসব নিয়ে ভাববেন না মা। খাওয়ার পর হাত ধুচ্ছি, অনন্যা এলো হাত ধুতে। ফিসফিস করে বলল, ছাদে যান, আমি আসছি। আমি হাত ধুয়ে রুমে এসে সিগারেট নিয়ে ছাদে এসে ধরলাম। মিনিট 15 পর অনন্যা এলো। অনন্যা বলল, শুনুন, এখন হবে না, রাতে এসো, দরজা খোলা রাখবেন, আমি আসবো। আমি বললাম, আচ্ছা। আর অনন্যা মুচকি হেসে চলে গেল। এরপর আমিও কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে রুমে গেলাম। এতক্ষণে রুমটা ভালো করে দেখার সুযোগ পেলাম। ঘুরে ঘুরে সব দেখলাম।
হঠাৎ দেখি বইয়ের আলমারি তার একটা পাল্লা একটু খোলা। প্রথম যখন দেখেছিলাম তখন বন্ধ ছিল মনে আছে, কেউ এটা পরে খুলেছে। অনেক ম্যাগাজিন আছে আর একপাশেই ছোট ছোট পঞ্জিকা সাইজের অনেক বই। একটা বই নিয়ে খুললাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, সবগুলো গল্পের বই। ওরা এগুলো পড়ে? ভাবতেই অবাক হয়ে গেলাম। ভাগ্যকে আর একবার ধন্যবাদ দিলাম, ট্যুরটা জমবে ভালোই। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেমন বই। আমি ওপরের একটা গল্পের বই নিয়ে পড়তে শুরু করলাম। গল্প পড়তে পড়তে কিছু কাজও সেরে নিলাম। তারপর অনন্যার জন্য অপেক্ষা করতে লাগলাম। দরজা হালকা খোলা ছিল আর লাইট অফ করে চুপ অপেক্ষা করছিলাম। কখন ঘুমিয়ে গেছি মনে নেই। হঠাৎ কিছু একটা হাওয়াতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি অনন্যা এসে কিছু করতে চাইছে। আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে স্বপ্নে যা দেখেছি তা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। সারা রাত কাজ করে সকালে ঘুম ভাঙতে দেরি হলো। 9:30 অনন্যার ব্যাগে ঘুম ভাঙলো। আয় অনন্যদা, উঠুন, আর কত ঘুমাবেন, দুপুর হয়ে গেল তো। উঠে বসলাম বিছানায়। দেখি অনন্যা চা আর বিস্কুট নিয়ে এসেছে। আমি ওর হাত থেকে চা নিলাম, সাইড টেবিলে রেখে বাথরুমে গেলাম মুখে চোখে জল দিতে। ফিরে এসে চায়ে চুমুক দিলাম, বললাম থ্যাঙ্কস অনন্যা, চাটা খুব দরকার ছিল। অনন্যা বলল, আজ সারাদিন বাড়িতে কেউ থাকবে না, শুধু আপনি আর আমি। আপনি যা হুকুম করবেন সব করব। আমি চমকে উঠলাম, বাড়িতে কেউ থাকবে না মানে? অনন্যা বলল, দিদি কলেজ গেছে, ওখান থেকে বন্ধুর জন্মদিনে যাবে। ফিরতে ফিরতে রাত 10টা। মা আর মাসি একটু পরে কৃষ্ণনগর যাবে, ছোট মামার বাড়ি, 2 দিন পর ফিরবে। আপনাকেও নিয়ে যেতে চেয়েছিল। আমি বললাম, অনন্যদা থাক না ওখানে, ও কি করবে? এখানে থাকলে আমাদের পাহারাও দিতে পারবে, বর্ধমানটাও ঘুরে দেখতে পারবে, তোমরাও নিশ্চিন্তে কদিন ঘুরতে পারবে। তাই রাজি হলো। আমি বললাম, শিয়ালকে মুরগি পাহারায় রেখে যাচ্ছেন? অনন্যা আর আমি দুজনে হেসে উঠলাম। অনন্যা বলল, যান ফ্রেশ হয়ে নিন, ওরা এখনই বেরোবে, ড্রাইভার এসে গেছে। আমি ওকে বলে বাথরুমে ঢুকলাম। 10:30 নাগাদ মাসিমারা রওনা হলো। আমাকে বলে গেল, তোমার ভরসায় রেখে গেলাম, ওদের সাবধানে থেকো। বললাম, চিন্তা করবেন না মাসিমা, নিশ্চিন্তে ঘুরে আসুন, আমি দুজনেরই খেয়াল রাখবো। গাড়িটা চলে যেতেই অনন্যা দরজা বন্ধ করলো। সাথে সাথেই কিছু ঘটনা ঘটলো। ঘণ্টাখানেক পর দুপুর হয়ে গেছে। দুজনে স্নান করে দুপুরের খাবার খেয়ে নেব। সকাল থেকে লাঞ্চ পর্যন্ত 3 কিস্তিতে কাজ করেছি আমরা। এত কাজ করে দুজনে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই লাঞ্চের পর প্রিয়াঙ্কা ঘরে, মানে যে ঘরে আমার থাকার ব্যবস্থা হয়েছে, সেখানে দুজনে গল্প করছিলাম। প্রিয়াঙ্কা ফিরতে এখনো অনেক দেরি, কেবলমাত্র 4টে বাজে। প্রিয়াঙ্কা ফিরবে 10টা নাগাদ। বললাম, একটা কথা জিজ্ঞেস করবো অনন্যা, রাগ করবে না তো? অনন্যা বলল, করো, রাগ করব না। আমি বললাম, কতজনের সাথে সময় কাটিয়েছো আমার আগে? অনন্যা বলল, এটা কি বলবেই হবে? আমি বললাম, না, তোমার ইচ্ছা হলে নাও বলতে পারো, তবে আমাকে বললে কোনো ক্ষতি নেই। একটু চুপ করে থেকে অনন্যা বলল, তোমার আগে 4 জনের সাথে সময় কাটিয়েছি। প্রথম সময় কাটিয়েছি আমার প্রাইভেট টিউটরের সাথে, আমাদের বাড়িতে পড়াতে আসতো সে। তারপর দ্বিতীয়বার সময় কাটিয়েছি আমার এক জামাই বাবুর সাথে, তাদের বাড়িতে বেড়াতে গেছিলাম সামার ভ্যাকেশনে। তৃতীয়বার সময় কাটিয়েছি আমার বয়ফ্রেন্ডের সাথে। চতুর্থবার আমার কাজিন, মানে বড় জ্যাঠুর ছেলের সাথে। পঞ্চম হলে তুমি। একটা কথা বলছি, তোমার সাথে থেকে আমার যতটা ভালো লেগেছে অন্য কারোর সাথে থেকে ততটা ভালো লাগেনি। আমি বললাম, আর প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কাও সম্ভবত অনেক মানুষের সাথে সময় কাটিয়েছে। অনন্য বলল, ও আমার থেকে অনেক এগিয়ে আছে এই বিষয়ে। গল্প করতে করতে রাত হয়ে এলো। আমি আর অনন্য ফ্রেশ হয়ে নিলাম রাত 10টার আগেই। প্রিয়াঙ্কা বাসায় চলে আসলো। ঘরে ঢুকেই আমাকে একটা ইশারা করলো, বুঝতে পারলাম কাজের জন্য ডাকছে। আমিও তড়িঘড়ি পরে চলে গেলাম প্রিয়াঙ্কার রুমে। এদিকে অনন্যা নিজের রুমে রেস্ট করছে। বেচারির ওপর দিয়ে অনেক ধকল গেছে। আমি প্রিয়াঙ্কার রুমে যেতেই দেখি একটা হালকা নাইটি পরে বসে আছে। অনেক অজানা কিছু দেখা যাচ্ছিল রুমের মধ্যে। ধীরে ধীরে রুমের হাওয়া বদলে থাকে। এখানে ঘুরতে এসে আমার ভাগ্য বদলে যায়। একদিনে এত কিছু হয়ে যাবে কোনোদিন ভাবিনি। 40 মিনিট পর কেয়ার আম্মু আমাকে ফোন দিয়ে বলল, আমার 2 মেয়ে কি ভালো আছে বাবা? আমি বললাম, ওরা অনেক সুখে আছে মাসিমা, আপনারা চিন্তা করবেন না, অনেক যত্নে রেখেছি। আমার কথাগুলো প্রিয়াঙ্কা শুনছিল আর মুচকি হাসছিল। এইভাবে ততদিন সময় কাটতে লাগলো যতদিন না তারা বাড়িতে আসছে।